2009 সালে 2 বছরের একটা বাচ্চাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর পেছনে কারণ ছিল ওই বাচ্চার বাসা থেকে একটি বিপজ্জনক বইকে উদ্ধার করা হয়েছিল। এই বইটি এতটাই বিপজ্জনক ছিল যে বইটির কারণে ওই দেশটির কালচারাল ইন্টিগ্রিটি স্যাক্রিফাইস হচ্ছিল। তবে আপনারা জানলে অবাক হবেন, এই বইটি হলি বাইবেল ছিল। আচ্ছা। মা বাবার কাছে এই হোলি বাইবেল পাওয়ার কারণে তাদের 2 বছরের বাচ্চাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে এটি পৃথিবীর অন্য কোনো দেশ নয়, এটি হচ্ছে পৃথিবীর সবথেকে অদ্ভুত দেশ নর্থ কোরিয়া। নর্থ কোরিয়ার সংবিধানে এটা বলা হয়েছে যে নর্থ কোরিয়া হচ্ছে একটি ডেমোক্রেটিক রিপাবলিক দেশ। নর্থ কোরিয়া তাদের দেশকে যতই গণতান্ত্রিক দেশ বলুক না কেন, বাস্তবে আমরা সকলেই জানি নর্থ কোরিয়া কেমন দেশ। না তো আপনি এই দেশে নিজের পছন্দ মতো টিভি চ্যানেল দেখতে পারবেন, না আপনি এই দেশে নিজের পছন্দ মতো কাপড় পরতে পারবেন। এমনকি আপনি যদি নর্থ কোরিয়ার একটি শহর থেকে অন্য শহরে যেতে চান তাহলেও আপনার পারমিশনের প্রয়োজন হবে। এটাকেই নর্থ কোরিয়া তাদের ফ্রিডম বলে থাকে। তবে এখন আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতেই পারে, নর্থ কোরিয়াতে এত কঠোর নিয়ম কানুন রয়েছে, তাছাড়া নর্থ কোরিয়ার মানুষের উপরে এত অত্যাচার করা হয়, কিন্তু তারপরও নর্থ কোরিয়ার মানুষজন সেই দেশ ছেড়ে পালায় না কেন? নর্থ কোরিয়া থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ রয়েছে, কিন্তু তারপরও নর্থ কোরিয়ার মানুষ নর্থ কোরিয়া ছেড়ে পালিয়ে যায় না কেন? অবাক করা বিষয়টি হচ্ছে, স্ট্যাটিস্টার রিপোর্ট অনুযায়ী 2015 সালের পর থেকে নর্থ কোরিয়া থেকে মানুষের পালিয়ে যাওয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আসলে নর্থ কোরিয়াতে এমন কি হচ্ছে যার কারণে সেখান থেকে মানুষ অন্য দেশে যাচ্ছে না? নাকি নর্থ কোরিয়ার মধ্যে এমন কিছু ডার্ক রিয়ালিটি রয়েছে যেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না? তো এই কাহিনীটি শুরু হয় 15ই আগস্ট 1945 সালে, যখন জাপানের সারেন্ডারের পরে কোরিয়ান পেনিনসুলার শুরু হয়। তখন নর্থ কোরিয়াকে সাপোর্ট করছিল ইউএসএসআর এবং অন্যদিকে সাউথ কোরিয়াকে সাপোর্ট করছিল আমেরিকা। আর এই কারণে এই দুইটি দেশের মধ্যে অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ শুরু হয় এবং কিছুদিন পরে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া অফিসিয়ালি একে অপরের থেকে আলাদা হয়ে যায়। নর্থ কোরিয়া সাউথ কোরিয়া থেকে যখন আলাদা হয়ে যায় তখন সাউথ কোরিয়ার থেকে নর্থ কোরিয়ার কাছে অনেক বেশি রিসোর্সেস ছিল। সাউথ কোরিয়ার কাছে তুলনামূলক কম রিসোর্স থাকার পরেও সাউথ কোরিয়া সেগুলো ভালো মতো ম্যানেজ করে তাদের দেশকে অনেক উন্নত করেছে। তো যাই হোক, ওই সময় নর্থ কোরিয়ার কাছে অনেক বেশি পরিমাণে প্রাকৃতিক সম্পদ ছিল। এরপর 1953 সালে কোরিয়ান ওয়ারের পরে কিম ইল সাং নর্থ কোরিয়ার ক্ষমতা নিয়ে নেয়। ওই সময় নর্থ কোরিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি কিং ইল সাং এর আদেশ অমান্য করত তাহলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হতো। সেই সময় কিং ইল সাং নিজেকে সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করে এবং এর পেছনে তিনি অনেক টাকা খরচ করে ফেলেন। সেই সময় পুরো দেশে সে তার অনেক মূর্তি বানিয়ে ফেলে। এর পাশাপাশি নর্থ কোরিয়ার টেক্সট বইগুলোতে উল্টাপাল্টা জিনিস বাচ্চাদের পড়াতে থাকে, যার সাথে বাস্তবের কোনো মিল ছিল না। তাদের টেক্সট বইগুলোতে এটা পড়ানো হচ্ছিল যে কিম ইল সাং একাই জাপানকে হারিয়ে দিয়েছে। সেই সময় নর্থ কোরিয়ার কাছে কয়লা এবং মিনারেল অনেক পরিমাণে ছিল, কিন্তু সে সময় কিম ইল সাং কমান্ড ইকোনমিকে বেছে নিয়েছিল। মানে সে সময় দেশের অর্থনীতি এবং ব্যবসা সবকিছু সরকারের অধীনে থাকবে। 1960 সাল পর্যন্ত সাউথ কোরিয়ার অবস্থা তেমন একটা ভালো ছিল না। সেই সময় সাউথ কোরিয়া এক্সপ্লয়েট এবং ডমিনেটের কারণে অনেক পিছিয়ে ছিল। পরবর্তীতে দুই দেশের ভাগ্য পরিবর্তন হয় 1960 সালে। 1960 সালের পর সোভিয়েত ইউনিয়ন এবং চায়নার মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। এরপর নর্থ কোরিয়া একটি নতুন পলিসি ঘোষণা করে যার নাম ছিল জুসে ফর সেলফ ডিফেন্স। মানে সেই সময় নর্থ কোরিয়া তাদের ইন্ডাস্ট্রিগুলোর দিকে নজর দেয়নি। নর্থ কোরিয়া অধিক গুরুত্ব দিয়েছিল তাদের মিলিটারি সেক্টরকে, যার কারণে নর্থ কোরিয়ার মিলিটারি আস্তে আস্তে অনেক শক্তিশালী হচ্ছিল। কিন্তু অন্যদিকে নর্থ কোরিয়ার ইন্ডাস্ট্রিগুলো ডিক্লাইন হতে শুরু করেছিল। কিন্তু সাউথ কোরিয়ার সাথে পুরোপুরি উল্টাটা হয়। 1961 সালে জেনারেল পার্ক সাউথ কোরিয়ার পুরো ইকোনমি তার হাতে নিয়ে নেয় এবং জাপান থেকে অনেক অনুপ্রাণিত হয়ে সাউথ কোরিয়া এক্সপোর্ট ওরিয়েন্টেড ইকোনমি হয়ে যায় এবং তাদের প্রোডাক্টগুলো পুরো পৃথিবীব্যাপী এক্সপোর্ট করতে শুরু করে। এর পরপরই সাউথ কোরিয়ার ইকোনমি বুম করতে শুরু করে। দেশ বিদেশ থেকে অনেক ফরেন কারেন্সি আসতে থাকে সাউথ কোরিয়াতে। এদিকে নর্থ কোরিয়া আস্তে আস্তে রেস্ট্রিক্টেড এবং ডিক্টেটেড হতে থাকে, কারণ নর্থ কোরিয়া সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছিল তাদের মিলিটারি সেক্টরকে। এরপর সাউথ কোরিয়াতে যখন স্যামসাং কোম্পানি চলে আসে তখন পৃথিবীর অন্যান্য বড় বড় কোম্পানিও সাউথ কোরিয়াতে পাড়ি জমায়। এদিকে নর্থ কোরিয়া তাদের মিলিটারিকে শক্তিশালী করে যাচ্ছিল আর সাউথ কোরিয়া তাদের অর্থনীতিকে শক্তিশালী করে যাচ্ছিল। এর ফলাফল কি হয়েছে তা আপনারা বর্তমানে দেখতেই পাচ্ছেন। বর্তমানে পৃথিবীর সব থেকে গরিব দেশ হচ্ছে নর্থ কোরিয়া, আর অন্যদিকে পৃথিবীর 12তম সব থেকে বড় অর্থনৈতিক দেশ হচ্ছে সাউথ কোরিয়া। বর্তমানে নর্থ কোরিয়াতে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে পুরো পৃথিবী থেকে কোনো কিছুই আসতে পারবে না নর্থ কোরিয়ায়। এই দেশটিতে ইন্টারনেট পুরোপুরি ব্যান করা হয়েছে, কিন্তু ইন্টারনেটের পরিবর্তে এখানকার মানুষ কোয়াং ইয়ং ব্যবহার করে থাকে। এটি এমন এক ধরনের লোকাল ইন্টারনেট যেটি নর্থ কোরিয়ার সরকার কন্ট্রোল করে থাকে। এই ইন্টারনেটকে শুধুমাত্র নর্থ কোরিয়ার ভেতরে
অ্যাক্সেস করা যায়। দেশটিতে ফরেন মুভি, ফরেন সং, এমনকি ফরেন বুকও ইল্লিগ্যাল। যদি নর্থ কোরিয়ার কারো কাছে বাইরের দেশের কোনো কিছু ধরা পড়ে তাহলে তার পুরো বংশকে শাস্তি দেওয়া হয়ে থাকে, যার এক্সাম্পল আমি ভিডিওর শুরুতে দিয়েছি। তো এখানে আবারও ওই প্রশ্নটি চলে আসছে যে নর্থ কোরিয়ার মানুষ কেন এই দেশটি ছেড়ে পালায় না। আসলে নর্থ কোরিয়া থেকে অন্য দেশে যাওয়া এটি নর্থ কোরিয়াতে সম্পূর্ণ ব্যান। নর্থ কোরিয়া দেশটি থেকে কেউ বাইরের পৃথিবীতে যেতে পারবে না। তবে নর্থ কোরিয়ার প্রশাসনিক লোকজন স্পেশাল পারপাসে অন্য দেশে যেতে পারবে। যেহেতু নর্থ কোরিয়ার মানুষ লিগালি নর্থ কোরিয়া থেকে অন্য কোনো দেশে যেতে পারে না, তাই তারা ইল্লিগাল পদ্ধতি অনুসরণ করে থাকে। যদি আপনি নর্থ কোরিয়ার বাউন্ডারি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন নর্থ কোরিয়া থেকে অন্য দেশে পালানোর কেবলমাত্র 3টি রাস্তা রয়েছে। একটি হচ্ছে সাউথ কোরিয়া, আরেকটি হচ্ছে চায়না এবং 3 নম্বর রাস্তা হচ্ছে রাশিয়া। যদি নর্থ কোরিয়া থেকে কেউ অনেক কষ্ট করে সাউথ কোরিয়া পর্যন্ত পৌঁছে যায় তাহলে সাউথ কোরিয়ান সরকার কিছু পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে ওই ব্যক্তিকে সিটিজেনশিপ দিয়ে থাকে। 31 বছর বয়সী কিম জি ইয়াং নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়াতে পালিয়ে গিয়েছিলেন। তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে গিয়ে বলেছেন, সাউথ কোরিয়াতে প্রবেশ করার সাথে সাথে তাদের ইন্টেলিজেন্স সবকিছু চেক করে থাকে। এরপর সেই ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয় একটি স্পেশাল প্রতিষ্ঠানে, যেখানে ওই ব্যক্তিকে শিক্ষা দেওয়া হয়ে থাকে সাউথ কোরিয়ার সরকারের নিয়মনীতি। এরপর সেই ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয় স্পেশাল রিফিউজি সেন্টারে, যেখানে ওই ব্যক্তিকে দেওয়া হয় আলাদা মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট। এই সব কিছু বুঝিয়ে দেওয়ার পর সাউথ কোরিয়া ওই ব্যক্তিকে নাগরিকত্ব দিয়ে দেয় এবং তার মতো তাকে জীবনযাপন করতে দেওয়া হয়। তো দেখতে পেলে নর্থ কোরিয়া থেকে কোনো মানুষ যদি সাউথ কোরিয়াতে পালিয়ে আসে তাহলে তারা ভালো মতো ওয়েলকাম করে থাকে। তবে অন্যান্য দেশ কিন্তু নর্থ কোরিয়ার মানুষের সাথে এমনটা করে থাকে না। কিছু রিপোর্টে বলা হয়েছে নর্থ কোরিয়া থেকে কোনো মানুষ যদি চায়নাতে চলে যায় তাহলে চায়না ওই ব্যক্তিকে আবারও নর্থ কোরিয়াতে পাঠিয়ে দেয়। কিছুটা এমনই করে থাকে রাশিয়া নর্থ কোরিয়ার মানুষের সাথে। নর্থ কোরিয়াতে কোনো মানুষ যখন আবারও ফেরত যায় তখন তার সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়ে থাকে। সেই ব্যক্তির উপরে এমন টর্চার করা হয়ে থাকে যা আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না। যেমনটা দেখতে পেলেন নর্থ কোরিয়ার মানুষ পালিয়ে যেয়ে শুধুমাত্র সাউথ কোরিয়াতে যেতে পারে। স্ট্যাটিস্টার একটি রিপোর্ট অনুযায়ী 2016 সালে নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ায় 1418 জন মানুষ গিয়েছিল। এরপর 2017 সালে গিয়েছিল 1127 জন, 2018 সালে গিয়েছিল 1137 জন এবং 2019 সালে গিয়েছিল 1047 জন। এরপর 2020 সালে চলে আসে করোনা, পুরো পৃথিবীব্যাপী চলে আসে লকডাউন। তখন প্রত্যেকটি দেশ তাদের বর্ডার ব্লক করে দিয়েছিল, কিন্তু তারপরও 2020 সালে 229 জন মানুষ নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া পালিয়ে গিয়েছিল। এরপর 2021 সালে কেবলমাত্র 63 জন এবং 2022 সালে কেবলমাত্র 100 জন পালাতে সক্ষম হয়েছিল। মিনিস্ট্রি অফ ইউনিফিকেশনের মতে 2023 সালে কেবলমাত্র 34 জন মানুষ নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়া পালাতে পেরেছে। তবে প্রশ্নটি হচ্ছে মানুষজনের সংখ্যা দিন দিন কমছে কেন? নর্থ কোরিয়ার কন্ডিশন কি আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে? এর সরাসরি উত্তর হচ্ছে একেবারেই না। যখন কোভিড-19 শুরু হয়ে যায় তখন নর্থ কোরিয়া তাদের দেশটিকে পুরোপুরি সুরক্ষিত করে ফেলে এবং তাদের বর্ডারগুলো পুরোপুরি বন্ধ করে দেয় এবং 2020 সালে পুরো পৃথিবীর ট্যুরিস্টকে নর্থ কোরিয়া ব্যান করে দেয়, যার কারণে এখানকার ইন্টারন্যাশনাল ট্রাভেল পুরোপুরি জিরো হয়ে যায়। এমনকি সে সময় চায়না এবং কোরিয়ার বর্ডার সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছিল, যাতে করে দুই পাশ থেকে কোনো মানুষ যাতায়াত করতে না পারে। এমনকি নর্থ কোরিয়ার মধ্যে এমন নিয়ম জারি করা হয় যে একজন মানুষ এক শহর থেকে অন্য শহরে যেতে হলেও সেখানকার সরকারের পারমিশন লাগবে। 2020 সালের পর থেকে নর্থ কোরিয়ার বর্ডারের ফেন্সগুলোকে আরো উঁচু করে দেওয়া হয়, যাতে করে সাধারণ মানুষ এগুলো টপকাতে না পারে। এমনকি নর্থ কোরিয়ার মিলিটারিকে এটা অর্ডার দেওয়া হয়েছিল যখনই তারা বর্ডারে কোনো সাধারণ মানুষকে দেখবে তখনই যেন তাদেরকে শুট করে দেয়। তো এখনো নর্থ কোরিয়ার মানুষ চেষ্টা করছে বাইরের দেশে পালানোর জন্য, কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষ রয়েছে যারা সফল হতে পারছে এবং বেশিরভাগ মানুষই মিলিটারিদের হাতে মারা পড়ছে। তো যাই হোক, নর্থ কোরিয়া সম্পর্কে আপনি জানার পরে আপনার হয়তো এটা মনে হচ্ছে অন্তত আমি যে দেশে জন্মগ্রহণ করেছি সেটি নর্থ কোরিয়া থেকে অনেক ভালো। তো যাই হোক, এই কারণে সবসময় সৃষ্টিকর্তার প্রশংসা করবেন। আর এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।